I've seen a lot of change, been through a lot. So now we will discuss on biomechanical analysis of running event এর ক্ষেত্রে কি হয়। বেসিক্যালি এটা ডিসকাশন করার আগে আমি তোমাদের একটা বেসিক তফাৎ ওয়াকিং এর সঙ্গে রানিং এর বলতে চাই, যদিও তোমরা সেটা হয়তো অনেকেই জানো। যদি সেরকম কেউ জানো একটু আমাকে বলো যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন রানিং অ্যান্ড ওয়াকিং এবং রানিং এর মধ্যে বেসিক ডিফারেন্স কি ফ্রম দ্য মেকানিক্যাল অ্যাঙ্গেল। এক্স্যাক্টলি, এখানে একটা ফ্লাইট ফেজ থাকে, মানে রানিং যদি করো তুমি একটা সময় শরীরের সম্পূর্ণ অংশ এয়ারে থাকবে, এটাকে আমরা বলি ফ্লাইট ফেজ, এইটা থাকবে। ওয়াকিং এ কিন্তু টোটাল সাইকেলের পুরো সময়টায় শরীরের কোনো না কোনো অংশ মাটির সঙ্গে টাচ থাকে, এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এবং যখন ওয়াকিং ইভেন্ট হয়, কম্পিটিশনে ওয়াকিং আছে না, এবং রানিং কম্পিটিশন তো আছেই, কিন্তু ওয়াকিং এবং রানিংকে যদি তুমি ভালো করে অ্যানালিসিস করো তাহলে দেখবে যে রানিং ইভেন্টসের সময় রানিংয়ের পদ্ধতিটাকে এমনভাবে ডেভেলপ করা হয় যাতে স্পিড বাড়ে কিন্তু রানিংয়ের এই সাইকেলটা সঠিকভাবে বজায় রাখে। হ্যাঁ, মানে কখনোই পুরো শরীরের পুরো অংশ দুটো পায়েরই মানে এয়ারে চলে যাবে না, এটাই হচ্ছে বেসিক জায়গা, কিন্তু রানিংয়ে সেটা হবে। তো বায়োমেকানিক্স অফ রানিং আমরা দেখে নিই। রানিং গেট সাইকেল কি একই, গেট সাইকেল মানেই হচ্ছে চলা, এগিয়ে যাওয়ার যে পদ্ধতি। রানিং ইজ সিমিলার টু ওয়াকিং ইন টার্মস অফ লোকোমোটর অ্যাক্টিভিটি। যদি তুমি লোকোমোটর অ্যাক্টিভিটির উদাহরণ হিসাবে ভাবো তাহলে ওয়াকিংও হবে, রানিংও হবে। However, there are key differences. Having the ability to walk does not mean that the individual has the ability to run. ওয়াকিং করতে পারে যে ইন্ডিভিজুয়াল বা অ্যাথলিট বলবো না, যে কোনো মানুষ যে ওয়াকিং করতে পারে তার মানে এই নয় যে সে রানিংও করতে পারবে। কেন? রানিং রিকোয়ার্স গ্রেটার ব্যালেন্স। ওয়াকিং এর সঙ্গে তফাৎ কি? রানিং রিকোয়ার গ্রেটার ব্যালেন্স, গ্রেটার মাসেল স্ট্রেংথ and greater joint range of motion. Physiologically এইগুলো বদলে যায়। দেখো, এটা হচ্ছে টোটাল একটা স্ট্রাইড রানিং এর ক্ষেত্রে, মানে একটা পায়ে থেকে আরেকটা পা যে ফেললে এই সময় যতটা দূরত্ব অতিক্রম হয় তার মধ্যে এটাকে ভাগ করা হয় স্টান্স, টো অফ, সুইং, এই তিনটে ফেজে। আবার ওদিকে ল্যান্ডিং, ইনিশিয়াল কন্ট্যাক্ট, এখানেও ইনিশিয়াল কন্ট্যাক্ট মানে আবার পা এসে মাটিতে হলো। এইবার এই স্টান্স ফেজটা থেকে সুইঙ্গিং ফেজ দেখো এখানে বেশি, ওখানে কিন্তু স্টান্স ফেজ ছিল 60%, সুইঙ্গিং ফেজ ছিল 40%, এখানে ঠিক উল্টে গেছে। স্টান্স ফেজ 40% হয়ে গেছে, সুইঙ্গিং ফেজ হয়ে গেছে 60% এর রানিং এর ক্ষেত্রে। স্টান্স ফেজ দেখো এখানে আবার দুটো ভাগ আছে, অ্যাবজর্পশন, প্রোপালশন, এই দুটো ফেজে ভাগ করা হয়েছে। আর মাঝামাঝি মিড স্টান্স বলছে। তারপরে টো অফ, পা উঠে যাচ্ছে, ডাবল ফ্লোট ফেজ, ইনিশিয়াল সুইং, টার্মিনাল সুইং, মিড সুইং, ডাবল ফ্লোট, মানে এখানে দুটো পাই মাটির ওপরে থাকছে, যে ফেজটাতে দুটো পাই মাটির ওপরে থাকবে। রানিং এর অ্যাকশনটা যদি দেখো সেটা প্রথমটা হচ্ছে যেগুলো বললাম, এটা ইনিশিয়াল কন্ট্যাক্ট, একটা পা এসে টাচ হয়েছে, তারপরে মিড স্টান্স, যখন ওই পা ভাঁজ হচ্ছে, পেছনের পা একদম মাঝে চলে এসছে ভাঁজ হয়ে, মানে ব্যাক লেগ যেটা, এই পজিশন
এবং এরপরে টেক অফ পজিশন, মানে এই বডি সামনের দিকে চলে গেছে এবং যে পায়ে ভর ছিল সেই পা পেছনে চলে গেছে এবং বডি এইবার টু অফ পজিশনে যাবে আর কি। এবার ল্যান্ডিং এখান থেকে ছেড়ে যাবে, দুটো পাই এয়ারে চলে যাবে। এবার দেখো এর পরের যে অংশটায় পেছনের পাটা সামনে এসছে, এটা এয়ারেই আছে এখন, এটা কিন্তু জাস্ট ইনিশিয়াল কন্ট্যাক্ট ফেজে আবার চলে আসছে, মাটিতে টাচ করবে বলে এই পাটা। কিন্তু তখন যে পা এতক্ষণ বডি ওয়েট বিয়ার করছিল বা এগুলো করেছিল সেই পা কিন্তু এয়ারে উঠে পড়েছে। আবার একই রকম রিপিট হচ্ছে, সেটাই পেছনের পাটা এখানে একই রকম ভাবে থাকছে, সামনের পা আবার ভাঁজ হয়ে এই পজিশনে আসছে, এই পাটা যেমন ছিল সেটার, এবং আবার সেই একই পজিশন রিপিট হচ্ছে, কারণ পেছনের মানে যেটা সামনের পা সেটা আবার সামনে এগোচ্ছে, আবার ইনিশিয়াল টেক অফের জায়গায় যাচ্ছে, বডি এয়ারে থাকাকালীন ওটা টাচ হলে আবার ইনিশিয়াল কন্ট্যাক্ট শুরু হবে। সো এটা এইভাবে রিপিট হয়। দেয়ার ইজ a need for greater balance because the double support period present in walking is not present while running. বলা গেল ডাবল সাপোর্ট পজিশন ওয়াকিং এর ক্ষেত্রে কিন্তু থাকবেই, যেটা রানিং এর ক্ষেত্রে থাকছে না। There is also the addition of a double float period. রানিং এর ক্ষেত্রে ডাবল ফ্লোট পিরিয়ড থাকছে, ডিউরিং হুইচ বোথ ফিট আর অফ দ্য গ্রাউন্ড। সেই সময়ে দুটো পাই কোথায় থাকে? মাটি থেকে বাতাসে থাকে, মাটির উপরে থাকে, নট মেকিং কন্ট্যাক্ট উইথ দ্য সাপোর্ট সারফেস। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স, বড় ডিফারেন্স। দ্য অ্যামাউন্ট অফ টাইম that the runner spends in float increases as the runner increases in speed. স্পিড যত বাড়বে এই ফ্লোট থাকার যে টাইম সেটা কিন্তু বাড়বে, অর্থাৎ এয়ারে থাকার যে সময় সেটা কিন্তু বাড়বে। যত স্পিড বাড়বে, মানে স্ট্রাইড যত বাড়বে, যত স্পিড বাড়বে, এয়ারে ফ্লোটিং হওয়ার যে সময় সেটা কিন্তু বাড়বে। কি বলছো? স্যার ওই যে দৌড়ানোর সময় সবাই যে বলে যে টু এর উপর দৌড়াবে, এই একটাই কারণে ফ্লাইট পজিশনটা বেশি হয়। ফ্লাইট স্ট্রাইড বাড়ানোর জন্য হিল তো এইখানে, টো এইখানে, তাহলে টো টাচ হলে এই স্ট্রাইডের এই জায়গাটুকু বেড়ে যাবে, এই ডিস্টেন্সটুকু তো বেড়ে যাবে, বেশি হয়ে যাবে, তাই না? তা স্ট্রাইড বেশি হওয়া মানেই হচ্ছে তোমার কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করার, মানে স্পিড বেশি হওয়া। So, the muscle must produce greater energy to elevate the head, arms and trunk. Head, arms and trunk. পা তো দৌড়াচ্ছে, কিন্তু ট্রাঙ্কের ওপরের অংশ বডি ওয়েট তো ফিক্সড, এটা তো বদলে যাচ্ছে না। তাহলে বডি ওয়েটটা রিমেন সেম থাকছে, তাহলে সেম বডি ওয়েটটাকে আরো দ্রুত সামনে ঠেলে এগিয়ে নিয়ে যেতে গেলে মাসেলকে আরো ফোর্স জেনারেট করতে হবে। বেশি ওজনের বস্তুকে তুমি ঠেলা দিয়ে যদি নিয়ে যেতে চাও তাহলে তোমাকে জোর বল প্রয়োগ করতে হবে, তাই না? ভারী জিনিসকে বয়ে নিয়ে যেতে গেলে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। হাঁটার সময় একই থাকে, কিন্তু হাঁটার সময় যেহেতু আমরা স্পিড বাড়াইতে চাই না, স্পিড কম থাকে, সেই জন্য বল বেশি প্রয়োগ করতে হয় না, সেই জন্য হাঁটার সময় কষ্ট কম হয়, দৌড়ানোতে কষ্ট বেশি হয়। Higher than the normal walking and to support head during the gait cycle, the muscle and joint must also be able to absorb increased amount of energy to control the weight of head. During the running gait cycle, the ground reaction force at the center of pressure have been shown to increase to 250% of the body weight. রানিং এর সময় পা যখন মাটিতে পড়ছে তখন বেসিক্যালি পাকে যে বডি ওয়েটটাকে
বডি ওয়েট তো ঠিক আছে, তোমার আপার বডি ওয়েট ধরো 50 কেজি, কোনো অ্যাথলিটের আপার বডি ওয়েট হতে পারে 30 কেজি, আমি ধরলাম সাপোজ। কিন্তু দৌড়ের সময়ে ইন মোশনে ওই 30 কেজি বডি ওয়েটটা যখন মাটিতে পাটা পড়ছে তখন তার অ্যাপ্লাইং ফোর্স কিন্তু প্রচুর বেড়ে যায়। মানে মনে হবে ওজনটা 30 কেজি নয়, তার 250% বেশি, প্রচুর বেড়ে যেতে পারে। যত স্পিড বাড়াবে তত ওজন, মানে এই যে আনুমানিক ওজন মনে হবে এত বেশি, কিন্তু তোমার পায়ের পাতায় তখন লাগতে শুরু করবে। অনেক সময় দেখবে কেউ যে আর কোনোদিন দৌড়ায় না, হঠাৎ করে একদিন খুব জোরে দৌড়ালো, পায়ের পাতায় ব্যথা হতে শুরু করে। এই ব্যথা হওয়ার কারণ কিন্তু এটা, প্রতি মুহূর্তে অনেক বেশি ফোর্সকে তাকে অ্যাবজর্ব করতে হচ্ছে, বডি ওয়েটের থেকে অনেক বেশি ফোর্স। কিন্তু এটা খুব স্বাভাবিক, মোমেন্টাম তৈরি হয়, ইটস ডিউ টু দ্য মোমেন্টাম। তুমি দেখবে যে মোমেন্টাম হচ্ছে একটা ছোট গাড়ি, সে গিয়ে একটা জায়গায় কাউকে ধাক্কা মারল, যতটা লাগবে যদি একটা কার গিয়ে একই গতিতে তাকে ধাক্কা মারে অনেক বেশি লাগবে। গতিবেগ যদিও একই, ধরো 10 কিলোমিটার 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একটা সাইকেল গিয়ে ধাক্কা মেরেছে একটা দেওয়ালে, আর একটা কার গিয়ে বা ট্রাক গিয়ে ধাক্কা মেরেছে একটা দেওয়ালে, তাহলে ট্রাকের জন্য দেখবে দেয়াল ভেঙে উড়ে গেছে, মানে ভেঙে পড়ে গেছে, আর সাইকেলের ক্ষেত্রে দেখবে সাইকেলই ভেঙে পড়ে গেছে। কিন্তু একই গতিবেগে দুজন ধাক্কা মেরেছে, কিন্তু ট্রাকে ভেঙে গেল, তার কারণ কি না, ট্রাকের মোমেন্টাম অনেক বেশি, কারণ ট্রাকের ওয়েট অনেক বেশি এবং ওই গতিবেগে ওই ওয়েটটা গুণ হয়ে যায় এর সঙ্গে, একে বলে মোমেন্টাম। এই মোমেন্টাম বেশি হওয়ার জন্যে ভারী গাড়িকে থামাতে গেলে জোরে ব্রেক কষতে হয় এবং ভারী গাড়ি চালু হতেও অনেকটা বেশি সময় লাগে, অ্যাক্সিলারেটর বেশি দেওয়াতে। তুমি সাইকেল চালালে এটা বুঝতে পারো, ফাঁকা সাইকেল যখন চালু করছো তখন কষ্ট কম হবে, কিন্তু কেরিয়ারে যদি মাল বসিয়ে নাও, 20 কেজির মাল বসিয়ে নাও, বা একজন কাউকে চাপিয়েছো কেরিয়ারে, তার ওজন 60 কেজি, এইবার সাইকেলটা যদি চালাতে চাও দেখবে তোমাকে অনেক শক্তি প্রয়োগ করতে হচ্ছে, তাই না? ইটস ডিউ টু দ্য দিস ফ্যাক্ট। সুতরাং এই কারণে একটা জিনিস এখান থেকে মাথায় রাখতে হবে, অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন যখন আমরা কাইনেসিওলজি পড়ছি, তার মানে যখন আমরা রানিং এর মতো আরেকটা অ্যাক্টিভিটি, ধরো স্পোর্টস অ্যাক্টিভিটি, ধরো লং জাম্প যখন করছো, যখন টেক অফ দিলে, তারপরে যখন ল্যান্ডিং করছো, এই ল্যান্ডিং করার সময় বালি দেওয়া হয় না? তো বালিটা কেন দেওয়া হয়? বোনস যাতে ইয়ে না হয়, ভেঙে না যায়, সার্কামফারেন্সটা মানে হার্ট বেশি হলে বেশি হ্যাঁ, মানে সবই ঠিক বলেছো, কিন্তু বায়োমেকানিক্সের দিক থেকে আমি উত্তর চাইছি। স্যার ওখানে যদি তুলো ফেলে দেওয়া হয় তাহলে কি হবে? লং জাম্প স্যার পরে আর যাবে না, উঠছে পড়ে যাবে, অন্য স্টেজে আর মানে যে ফোর্সটা নিয়ে স্যার, যে মানে এটা ভাবো, যদি বালি না দিয়ে শুধু মাটিই থাকতো বা কংক্রিট হতো তাহলে কি হতো? হ্যাঁ, মানে রিপিট ফোর্স বডি ওয়েটটা নিতে পারতো না তখন। তাহলে যে টেক অফ নিয়ে যে ফোর্সে তুমি লাফিয়েছো, যখন ল্যান্ডিং করতে হার্ড সারফেস হলে ওই তোমার লাফানোর জোরের সমান ফোর্স তোমার পায়ের উপরে আসবে, যে পায়ের জন্য তোমার বোন ক্র্যাক হতে পারে, পা ব্যথা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ছিটকেও পড়তে পারে। যাই হোক, মোট কথা তোমার ইনজুরি অবধারিত। তাহলে বালিতে পড়ার কারণ হচ্ছে শক অ্যাবজর্ব হয়ে যায়, যেই মুহূর্তে পা পড়ছে বালি ওখান থেকে সরে যাচ্ছে, ফলে শক অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। অর্থাৎ যে ফোর্স তুমি অ্যাপ্লিকেশন করছো ল্যান্ডিং এর সময়, যেটা তুমি উঠেছিলে যত ফোর্স নিয়ে, সেই ফোর্সটা তো মাটিতে ফেরত যাবে, কারণ ফোর্স তো তুমি কোথাও কনভার্ট করতে পারবে না, মানে ওটা জাস্ট ট্রান্সফর্ম হয়ে যাবে। তো ওই ফোর্সটা মাটিতে বালির মধ্যে ছড়িয়ে যাবে। তো বালি নরম হওয়ার জন্য ফোর্সটা যখন ছড়িয়ে যায়, বালিটাকে ছড়িয়ে দেয়, ফলে আমাদের শরীরে রিয়াকশন ফোর্সে যে মানে রিয়াকশন ফোর্স সেটা কম হয়, ফলে আমাদের ইনজুরি হয় না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যদি আমাদের এখানে বালি না থাকতো,
যদি কংক্রিট হতো তাহলে রিয়াকশন ফোর্স অনেক বেশি হতো, ফলে কি হতো আমাদের শরীরের যে জয়েন্টগুলোতে সেখানে ভয়ঙ্কর ফোর্স রিব্যাক হতো এবং তাতে ইনজুরির সম্ভাবনা বাড়ত। এবং এই প্রিন্সিপালসটা যদি প্রয়োগ করো, ধরো তুমি দড়ি লাফ করছো, স্কিপিং করছো, তাহলে স্কিপিং যখন করছো তখন তো হার্ড সারফেসে করছো। স্কিপিং যতবার উপরে উঠছো এবং নামছো ততবার বডি কিন্তু ওই ফোর্স জেনারেট করে উপরে উঠছে, আবার নামছে, আবার উপরে উঠছে, আবার নামছে। এই উপরে ওঠা নামা এটাও একটা লোকোমোটর মোশন। এই মোশনে যখন তুমি নিচে নামছো এবং পাটা ধাক্কা দিচ্ছে মাটিতে, সমান রিয়াকশন ফোর্স কিন্তু তোমার শরীরের মধ্যেও জেনারেট হচ্ছে মাটি থেকে বা ফ্লোর থেকে, এবং সেটা তোমার অ্যাঙ্কেল জয়েন্ট, পায়ের টার্সাল, মেটাটার্সাল যেসব ফ্যালাঞ্জেসের যে জয়েন্ট, সেই জয়েন্টগুলো দিয়ে নি জয়েন্ট এবং হিপ জয়েন্ট পর্যন্ত চলে আসছে লোয়ার লিম্ব হিসেবে। এবং এই কারণে একটা বয়সের পরে স্কিপিং করা না করাই ভালো। ঠিক এই কারণে হাঁটুর সমস্যা কিন্তু ভয়ঙ্করভাবে বেড়ে যেতে পারে, পা ফেলতে পারবে না, এত ব্যথা শুরু হবে। বিশেষ করে যদি ফিট পিউপিল না হয়, যদি এক্সারসাইজের সঙ্গে যদি তার না থাকে, তাহলে কিন্তু স্কিপিং যদি ধরো কেউ তোমাদের মতো বয়সে হলেও একই ব্যাপার, যদি ধরো কেউ কোনোদিন এক্সারসাইজ করছে না, এরকম একজনকে একদিনে 200টা স্কিপিং করাও, তারপরের দিন তার কি অবস্থা হয় দেখো। তুমি করলে হবে না, কারণ তুমি এক্সারসাইজ করার ফলে তোমার বডির মাসেল এবং জয়েন্ট ওইভাবে অ্যাবজর্ব করার জন্য তৈরি, কিন্তু যে করে না, তোমার যে বন্ধু তোমার সঙ্গে কলেজে পাস করেছে, যারা এখন ঘরে বসে 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 আছে বা ধরো গ্র্যাজুয়েশন করেছে, এইসব তাদেরকে মাঠে নিয়ে গিয়ে একদিন 200খানা করিয়ে দেবে স্কিপিং একদম। এবার স্কিপিং যত জোরে করবে তত কিন্তু ফোর্স আরো বেশি জেনারেট হবে। হ্যাঁ, দু পায়ে যদি জোড়া পায়ে করো, তাড়াতাড়ি করো, তো তারা দেখবে তো আর পরের দিন বলে উঠে বাবারে আমি আর পা চালাতে, তখন তোমাকে তাকে কোলে করে গিয়ে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হবে, খাইয়ে দিতে হবে, এইসব করতে হবে। বলে নিপা আমার কি সর্বনাশ করেছে, কোথা থেকে কি শিখে এসছে, এসে আমাকে ইনজিওর করে ফেলবে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। So beginning of stance phase, hip is in about 50% flexion, 50% flexion অবস্থায় থাকে, মানে পেছনের দিকে থাকে বডি। তখন যখন স্টান্স ফেজে, রানিং ফেজে বডি একটা সময় পেছনের দিকে থাকে 50 ডিগ্রি কোণে। হিল স্ট্রাইক ফেজে, যখন হিল স্ট্রাইক ফেজ হচ্ছে তখন বডি কিন্তু আমাদের পেছনের দিকে থাকে, এটা ফ্লেক্সন অবস্থা, এটা এক্সটেনশন টাইপ। সামনের দিকে যখন মুভ করছি আমরা তখন বডি একটু ঝুঁকে থাকে, তারপরে বডি আস্তে আস্তে সোজা হয়, তারপরে যখন এই পা ওঠে হালকা ফ্লেক্সন এক্সটেনশনের জায়গায় আসে। ডিউরিং দ্য রেস্ট অফ দ্য স্টান্স ফেজ, extend during the rest of the stance phase, it reaches 10% of the hyper extension after toe off, 10 degrees after toe off, toe off নেওয়ার পরে একটুখানি এক্সটেন্ডেড অবস্থায় হয় 10%। The hip flexes to 55 degree flexion in the leg swing phase. এগুলো একটু ওই ভিডিও অ্যানালিসিস করে দেখতে পারলে ভালো হতো, বাট আমাদের কাছে সেই অপশনটা যেহেতু খুব একটা নেই। ইউটিউবে দেখো, একটু খোঁজ করে যদি থাকে একটু দেখে। Before the end of the swing phase, the hip extended to 50 degree to prepare for the heel strike. এই যে ডিগ্রিগুলো বলা হচ্ছে, এটা কিন্তু ওই সফটওয়্যারে ফেলে দিলে তোমার কাছে অ্যানালিসিস করে বলে দেবে এটা এত ডিগ্রি, এটা এত ডিগ্রি, এটা এত ডিগ্রি, এইটা। The knee begin to extend after this reaches 40 degree flexion just before toe off. আচ্ছা, যাই হোক, এগুলো আমি পড়ে গেলে খুব একটা বুঝতে পারবে না, ভিডিও না দেখলে। আমি সুতরাং যাচ্ছি না, মোটামুটি ব্যাপারটা বোঝা গেছে। তো আমরা এখানে মাসেল অ্যাক্টিভিটি, মাসেলগুলোর নামগুলোকে একটু দেখে নিও। গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস। রানিং এ কিন্তু হিপ মাসেল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, হিপ মাসেলের স্ট্রেংথ কিন্তু খুব দরকার। TFL is active,
TFL বিগিনিং অফ দ্য স্টার্ন, এটা একটা মাসেল, টিবিয়ালিস ফ্লেক্সর মাসেল স্যার, সামনে থেকে। টিবিয়ালিস অ্যান্টেরিয়র, হ্যাঁ পস্টেরিয়র আছে, অ্যান্টেরিয়র যখন থাকবে পস্টেরিয়র থাকবে। গ্যাস্ট্রোকর্নিমিয়াস, মিডিয়াল হ্যামস্ট্রিং, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টিএ বলা হচ্ছে, ইলাস্টিক সাপোর্ট ফেস। এবার এখানে ছবিটাতে দেখো, এখানে একটা নতুন এ করে বলা হয়েছে, রানিং এ আর একটা জিনিস আমাদের মেকানিক্যালি হয়, সেটা হচ্ছে এই ছবিটায় দেখো, মানে আমরা যখন পা যাচ্ছে বডিটা এইরকম ডায়াগোনালি ঘুরে যায়, এখানে সেটাই বোঝাচ্ছে। মানে আমাদের যে হাতটা সামনে এগিয়ে আসছে না, সেই হাতটা দিয়ে বডিটা তখন, এইটা হচ্ছে বডির ফ্রন্ট ফেস, কিন্তু বডিটা এরকম থাকে না, এইরকম ডায়াগোনালি ঘুরে যায়। সুইং এর জন্য, হ্যাঁ সুইং এর জন্য, হ্যান্ড সুইং এর জন্য এটা হয়। এবং এখানে মেয়েটির ছবিতে তো তাই বলেছে, এটাকে ডায়াগোনাল ইলাস্টিক সাপোর্ট মেকানিজম বলা হয়, ডায়াগোনাল ইলাস্টিক সাপোর্ট মেকানিজম। এটা this is produced by a constant diagonal stretch and release that is enabled by the body's counter rotation. তো ন্যাচারালি মানে যে পাটা আমাদের সামনে যায়, অপোনেন্ট হাতটা সামনে এগোয়, আর ন্যাচারালি যে পাটা পেছনে থাকে অপোনেন্ট কাঁধটা পেছনে যায়। তো এই যে টোটাল এইখান থেকে এই বডিটা এরকম ডায়াগোনালি ঘুরে যায় প্রতিটা ক্ষেত্রে। যখন মুহূর্তে পা ডান পা সামনে আলো তখন একরকম হলো, আবার বাঁ পা সামনে গেলে আবার উল্টো দিকে ঘুরবে। এই যে ডায়াগোনাল, ওয়াকিং এ কিন্তু এটা এতটা হয় না, ওয়াকিং এ হবে না, কারণ ওয়াকিং এ ফ্লোটিং ফেজ নেই, তুমি সবসময় সাপোর্টিং ফেজ, কোনো না কোনো একটা কন্ট্যাক্ট ফেজ এখানে কাজ করে। সুতরাং বডিকে এতখানি ডায়াগোনালি রোটেট করার দরকার হয় না, ওয়াকিং এর ক্ষেত্রে হয় না, কিন্তু রানিং এর ক্ষেত্রে এটা করতে হয়। ওই রোটেশনটার কথাই এখানে স্পেশালি বলা হয়েছে, বাট ঠিক আছে, যা আর খুব একটা